অধিবেশনে কোণঠাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে বিজেপির পাল্টাপাল্টি বাকযুদ্ধ। তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্রের কথার নিশানায় সভা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 জন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র 4 জন লোক যদি একত্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের সংসদে এবার ঘটে গেল তুলকালাম। নরেন্দ্র মোদী ও রাহুলের ব্যক্তিগত ক্রোধ এখন সংসদ পর্যন্ত গড়ালে সেখানে রাহুল গান্ধীর কথার অপমানের চোট সইতে না পেরে চেয়ার ছেড়ে বের হয়ে আসেন সংসদ পরিত্যাগ করেন নরেন্দ্র মোদী। সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত আমরা সরাসরি সেখানকার অবস্থান রিপোর্ট তদন্তে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পাল্টাপাল্টি বাকযুদ্ধ। তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্রের কথার নিশানায় সভা ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর বাকযুদ্ধের রেশ না কাটতেই সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর মোদীর বিরুদ্ধে করা মন্তব্যটি। এদিকে 1 জুলাই সোমবারের অধিবেশনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বক্তৃতা শুরু করেন। তিনি বলতে শুরু করার সাথে সাথেই মোদী আসন ছেড়ে লোকসভা থেকে বেরিয়ে যান। চুপনা থেকে মহুয়া মৈত্র বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান, ভয় পাবেন না। আমার কেন্দ্রে 2 বার এসেছেন, এবার তো আমার কথা শুনে যান। মোদী অবশ্য সেসব কথা কানে নেননি। সেই সময় উঠে পড়েছিলেন রাহুল গান্ধীও। সংসদের মূল ফটক পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে লোকসভায় নিজের আসনে বসেন। বক্তৃতার শেষে মহুয়ার সঙ্গে করমর্দনও করতে দেখা যায় রাহুল গান্ধীকে। হিন্দু হিংসা नहीं फैला सकता, হিন্দু নফরত नहीं फैला सकता। অপরদিকে নিজের প্রথম ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, হিন্দুরা নয়, হিংসা বিদ্বেষ ছড়ায় বিজেপি। রাহুলের এই মন্তব্যের বিতর্কের ঝড় ওঠে লোকসভায়। लोग अपने आप को हिंदू कहते हैं, वो 24 घंटा हिंसा हिंसा। ये गंभीर विषय है। इस देश में शायद इनको मालूम नहीं है, करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं। প্রতিবাদ জানান শাসক দলের নেতারা। এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলকে থামিয়ে বলেন, সমগ্র হিন্দু সম্প্রদায়কে সহিংস বলা গুরুতর। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলের বক্তব্যে ক্ষিপ্ত হয়ে বলেন, হিংসার ভাবনাকে কোনো ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া অন্যায়। পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেও বলেন। তাদের এই পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে হট্টগোল শুরু হয়, যার প্রতিক্রিয়া ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে 2 জুলাই মঙ্গলবার সংসদের রেকর্ড থেকে রাহুলের মন্তব্যের একাধিক অংশ বাতিল করেন স্পিকার ওম বিড়লা। স্পিকারের এই সিদ্ধান্তে মুখ খুলেন রাহুল গান্ধী। তার মতে, মোদির জমানায় সবসময় সত্যকে মুছে ফেলা হয়। তবে একত্রিত হলে বিরোধীদের এমন তোপের মুখে কেমন হবে সামনে বিজেপি সরকারের অবস্থা? আলতাফুল ইসলাম আকিব, চ্যানেল। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিতর্কের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মণিপুর ইস্যুতে বিতর্কের কথা থাকলেও অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে চলে বিবাদ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অনাস্থা প্রস্তাবের কারণেই পার্লামেন্টে এসেছেন মোদী। একথায় শোরগোল শুরু হয় অধিবেশনে। হট্টগোল থামান স্পিকার। কংগ্রেসের এমপিদের পাশাপাশি তৃণমূল সহ বিরোধী জোটের বাকি নেতারা সমালোচনা মুখর হন বিজেপি সরকারের বিরুদ্ধে। অভিযোগ করেন, ভারতকে বিভাজিত করছেন মোদী। অনাস্থা প্রস্তাবের ক্ষমতা দেখুন। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা টেনে এখানে এনে বসালাম। আমাদের দাবি ছিল প্রধানমন্ত্রী সংসদে আসুন। মণিপুর ইস্যুতে আমরা কিছু বলার আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখুন। মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনো পার্থক্য নেই। রাজা অন্ধ রয়েছে বলেই মণিপুরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি। মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। ভারতের মানুষ মোদির ওপর থেকে আস্থা হারিয়েছেন। এই পার্লামেন্টে আমাদের চুপ করে থাকতে বলা হয়। মণিপুরকে নিয়ে নীরবতা ভাঙার জন্যই এই আন্দোলন। অধিবেশনের দ্বিতীয় অংশে পার্লামেন্টে আসেন নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরু থেকেই কড়া ভাষায় সমালোচনা করেন বিরোধী নেতাদের। আলোচনার মতো অনেক ইস্যু রয়েছে আমাদের সামনে, কিন্তু রুচিহীন বিরোধী শিবির এমন বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে যাতে আশাভঙ্গ হয়েছেন সাধারণ মানুষ। অনাস্থার মতো ইস্যুর কারণে ক্ষুব্ধ হয়েছে ভারতের জনগণ।
এ সময় রাহুল গান্ধী সহ কংগ্রেসের সিনিয়র নেতাদেরও তুলোধুনো করেন মোদী। যাদের নিজের নেতারই কার্যক্রম এবং অবস্থান প্রশ্নবিদ্ধ তারাই আবার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেস এমন একজনকে নেতা বানিয়েছে যার কিনা গুড়কে গোবরে পরিণত করাটা স্বভাব। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব নিয়ে আজই ভোটাভুটির কথা রয়েছে পার্লামেন্টে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। স্ক্রিনে আমরা সেখানকার অবস্থান বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। তবে এখন ভারতের সরকার গঠন করা কতটা কঠিন থেকে কঠিন অবস্থায় চলে গেল এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছে এখনো কোনো সিদ্ধান্তে কিন্তু তারা উপনীত হতে পারবে কি বলে মনে করা যায়। আপনারা বিস্তারিত জানান, কেউ ভিডিও স্কিপ করবেন না। এই নরেন্দ্র মোদীর উপরে ভিত্তি করে বাংলাদেশের রাজ্য শাসন কায়েম করছেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা। তবে তার পতন খুব নিকটে ঘটানোর জন্যই চারজন ব্যক্তি ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আসুন আমরা একটু ডক্টর ফজলুল হকের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানবো। চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র চারজন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেওয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে, এক ময়দানে, এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন, কর্মসূচি, কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায়। ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা? হ্যাঁ, আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব। শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই, শত শত পার্টির প্রয়োজন নেই। এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব। ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তি কে? আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব, তারা 2 ভাই। আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা। এই 4টা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে, এক জায়গায়, একইভাবে, একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন, তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে 1 মাসও টিকে থাকা সম্ভব নয়। শুধু গঠনমূলকভাবে 4জন ব্যক্তি একই স্টেজে উঠে অথবা 4জন ব্যক্তির প্রতিনিধি, 4জন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি চাই, আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই। এই 4 জনের পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব। শেখ হাসিনা চাচ্ছে এই 4জন ব্যক্তি কোনো অবস্থায় একই মঞ্চে আসতে না পারে। শেখ হাসিনা চাচ্ছে এই 4 জনের দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে, তাদেরকে আন্দোলন করাতে, তাদের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে। কিন্তু 4 জনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে চায় না। আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত এই 4 জনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি। যদিও দূরত্ব কমেছে, যদিও সম্পর্ক আছে, কিন্তু যে পরিমাণ শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না, তাতে এই সামান্যতম ভুল বোঝাবুঝি দিয়ে হবে না যে একটু মহব্বত বৃদ্ধি হচ্ছে তাতে ফ্যাসিবাদের কোনো পতন হবে না। ফ্যাসিবাদের পতন করতে হলে আমি তো ধ্যাত্তকণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের কোনো কারো কাছে আপনাদের হাত পাতার প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। জনগণ এই 4টা দলের মধ্যেই সর্বাধিক সংখ্যক জনগণ তারা তাদের রাজনৈতিক চর্চা করছে। বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই 4টা দল যদি আপনার সাথে থাকে তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ফ্যাসিবাদের এই রাজনীতি, ফ্যাসিবাদের এই ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা। আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে
অন্য পথে হাঁটতে থাকি, সারা রাত হাঁটবো, সারাদিন হাঁটবো, কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না। এদেশের মানুষ এই 4টা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে। তারা এই দলের মধ্য থেকেই মুক্তি চায়। এর বাহিরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো কিচ্ছু আসে যায় না। শুধু এই 4টা দলকে আপনারা যে কোনো মূল্যে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন, দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব। আর এই 16 বছরে 4টা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধায়ী 16 বছরে এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি। শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি। অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই 4টি দলের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।